আসসালামু আলাইকুম। পাপুলার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকের এই ক্লাসে প্রথমত হচ্ছে প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত একটা সাজেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেখানে খুব কম সংখ্যক অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন থাকবে। প্রত্যেকটা অধ্যায় থেকে হয়তো বা একটা বা দুইটা করে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন থাকতে পারে। আপনাদের বইটা থেকে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। দেখেন, প্রথমত আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনাটা শুরু করি, প্রথম অধ্যায় থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করি। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। স্যার, আংশিক ভগ্নাংশ থেকে আপনাদের মিড টার্ম পরীক্ষায় রচনামূলক কোশ্চেন আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। এখান থেকে সংক্ষিপ্ত কোশ্চেন থাকে বা অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসার সম্ভাবনাটাই বেশি। সেজন্য আমি এখান থেকে হয়তোবা দুইটা থেকে তিনটা কোশ্চেন আপনাদেরকে দিব, যেটা সংক্ষিপ্ততে কিংবা অতি সংক্ষিপ্ততে আপনাদের পরীক্ষায় আসতে পারে। চলেন স্যার, তো আমাদের প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন। আপনাদেরকে আমি এই অধ্যায়ের উপরে কিছু সংক্ষিপ্ত কিংবা অতি সংক্ষিপ্ত কোশ্চেন দিচ্ছি। হ্যাঁ, যেমন আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ। তো আমি যদি এখানে প্রথম অধ্যায়ের উপর একটা যেমন আপনাদের এরকম প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকতে পারে যে অতি সংক্ষিপ্ততে এরকম থাকতে পারে যে x+2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু x-1 হোল স্কোয়ার কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। ওকে, আচ্ছা। তারপরে স্যার নাম্বার 2, x ডিভাইডেড বাই x+2 ইন্টু x² - 1 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ওকে, আচ্ছা। এখন অতি সংক্ষিপ্তের জন্য আপনারা এখান থেকে চাইলে আরো কিছু বেশি শিখতে পারেন। যেমন মূলদ ভগ্নাংশ, যেমন বলতে পারেন যে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ডেফিনেশনগুলো একটু শিখতে পারেন। প্রকৃত কিংবা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এটা আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, ঠিক আছে? তো এই তিনটা কোশ্চেন জাস্ট আমরা শিখবো কি প্রথম অধ্যায় থেকে, মানে আংশিক ভগ্নাংশ থেকে। এই তিনটা কোশ্চেন করলেই মোটামুটি মিড টার্মে এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে অবভিয়াসলি কমন পড়বে। আরেকটা বিষয় হচ্ছে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে সকল ক্ষেত্রেতে একই নিয়ম, মানে যতগুলো অঙ্ক বলেন সবগুলোর ক্ষেত্রে তো একই নিয়ম, তাই না? যেমন স্যার আমি যদি একটু এইগুলা সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়ে দিই, আমি যদি এখানে প্রশ্নগুলো লিখেছি তার মানে আমি একটু যদি আনসার দিয়ে দিই, প্রত্যেকটার একটু আনসার দিয়ে দিই। যেমন এক নাম্বারটা কি বলছে যে এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো বা আংশিক ভগ্নাংশ আকারে লিখো। দেখেন, এটা যদি অতি সংক্ষিপ্ত কোশ্চেনে আসে আপনাদের, তাহলে জাস্ট কি করবেন দেখেন, এক নাম্বারের সমাধান, এক নাম্বার সমাধান তো কি দেওয়া আছে স্যার, x+2 ডিভাইডেড বাই x² ইন্টু x-1 হোল স্কোয়ার। এটাকে যদি আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই বা লিখতে চাই, তাহলে দেখেন কেমনে লিখবো। এখানে যেহেতু x-1 হোল স্কোয়ার আছে স্যার, এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটাকে দুইবার লিখতে হবে। হ্যাঁ, আমি বলছিলাম কিন্তু যখনই হোল স্কোয়ার দ্যাট মিন্স ওটা দ্বিত্ব বোঝাবে, মানে ওটাকে দুইবার লিখতে হয়। তাহলে প্রথমবার লিখবেন আপনি x-1, তারপরের বার লিখবেন x-1 হোল স্কোয়ার। এখানে কি আছে এক্স স্কোয়ার, এটা তো আর কিছু নাই, সেজন্য এই এক্স স্কোয়ার দ্বারাও আরেকটা ভগ্নাংশ আপনি কনভার্ট করলেন। দেখেন, আংশিক ভগ্নাংশ মানেই হচ্ছে একটা ভগ্নাংশকে আপনি কতগুলা ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশে কনভার্ট করতে পারেন, সেটাই, ঠিক আছে? আচ্ছা, আবার যখন এই আংশিক ভগ্নাংশে কনভার্ট করবেন তখন কিন্তু ভগ্নাংশটা পরিবর্তন করা যাবে না। যেমন এখানে যে ভগ্নাংশটা ছিল, আপনি যদি এইটুকু টোটাল লসাগু টসাগু ক্যালকুলেশন করেন, তাহলে যাতে আবার এই ভগ্নাংশটি আসে, যাতে ভগ্নাংশ পরিবর্তন না হয়। তাহলে ভগ্নাংশ পরিবর্তন না করে একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশে কনভার্ট করার
যে প্রক্রিয়া বা এই বলতে পারেন, সেটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন। এখানে আরেকটা সংজ্ঞা আপনি একটু শিখে নেবেন যে আংশিক ভগ্নাংশ কাকে বলে। এটা আমাদের অতি সংক্ষিপ্ততে আসতে পারে। আংশিক ভগ্নাংশ আমি কিন্তু ডেফিনেশনটা মাত্রই বলে দিলাম। আংশিক ভগ্নাংশ কাকে বলে, তাহলে প্রকৃত অপকৃত কাকে বলে, আংশিক ভগ্নাংশ কাকে বলে, এটা আমরা শিখবো অতি সংক্ষিপ্তের জন্য। তাহলে দেখেন আমরা একটা ভগ্নাংশে লব কি আছে সেটা আপনার দেখার বিষয় না, হরে কি আছে সেটা আপনি দেখবেন। যেহেতু এখানে হোল স্কয়ার আছে তার মানে এটা দ্বিত্ব বোঝাচ্ছে। আমি কয়বার লিখছি স্যার, এই দেখেন দুইবার, দুইটা হর বানাইছি। তারপর এখানে এক্স স্কয়ার ছিল, এই যে এটাকে আলাদা একটা হর বানাইছি। এখন লবে স্যার আমরা কি কি লিখবো? লবে লিখবো ধ্রুবক সংখ্যাগুলো, অর্থাৎ লবে কিন্তু আপনার একটা ভ্যালু আসবে, এর একটা ভ্যালু আসবে, সেটা বসাই দিলেই হয়ে গেল। আচ্ছা, ধ্রুবক পদগুলো আসবে, তাহলে একটা ধ্রুবক পদ লিখলাম এখানে এ, এখানে মনে করি একটা ধ্রুবক পদ আসবে যেটা হচ্ছে সি, সরি বি। আর এখানে যেহেতু দেখেন এক্স স্কয়ার আছে, এটা দ্বিঘাত না স্যার? যখন দ্বিঘাত থাকে তখন উপর একটা একঘাত বিশিষ্ট আমাকে সমীকরণ নিয়ে আসতে হয়, ঠিক আছে, বা একঘাত চলক বিশিষ্ট একটা রাশি লিখতে হয়। তাহলে এটা যদি দ্বিঘাত, তাহলে একঘাত চলকটা কেমন হবে? cx প্লাস ডি। এই তো স্যার, এটা হয়ে গেল কি স্যার আমাদের আংশিক ভগ্নাংশের প্রকাশ। যদি আমাদের এটা অতি সংক্ষিপ্ততে আসে তাহলে এইটুকুই আনসার, তাহলে এইটুকুই আনসার। কিন্তু যদি স্যার এটা আমাদের সংক্ষিপ্ততে আসে তাহলে এইটুকু আনসার দিলে হবে না, এটা জাস্ট আপনি সূত্র ভেঙে লিখছেন। যদি এটাকে আমরা যখন আমাদের সংক্ষিপ্ততে আসবে তখন এটাকে কিন্তু সলভ করে দিতে হবে। কিভাবে সলভ করবো স্যার? আমরা প্রথমত এখানে যে হরটা আছে, হর দ্বারা এই সবগুলোকে গুণ করবেন। গুণ করার পরে একটা সমীকরণ গঠন হবে, যেটাকে আপনি 1 নং বা 2 নং সমীকরণ চিন্তা করবেন। তারপর সেখান থেকে এ, বি, সি এবং ডি এদের যে মানগুলো পাবেন ক্যালকুলেশন করার পরে, টোটাল ক্যালকুলেশন করার পরে সেগুলো এখানে বসাই দিলেই আপনার অঙ্কটা হয়ে গেছে। তো এরপরে স্যার এই 2 নাম্বারটা, এটাকে কি বলছে স্যার? আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো। ওকে স্যার, 2 নাম্বারটা এখন এটা আমরা দেখি। 2 নাম্বারের সমাধান, নাম্বার 2 কি বলছে? x ডিভাইডেড বাই x প্লাস 2, আর এখানে কি আছে? x স্কয়ার মাইনাস 1। এটাকে আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তাই তো স্যার? তো এখানে যদি দেখেন হরে কখনো কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়, আপনি সাথে সাথে সেই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবেন। তাহলে এখানে যেহেতু দেখেন আমি 1 এর উপরে যদি একটা স্কয়ার দিই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়। সো এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলে কি হবে? এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে এখানে হচ্ছে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, আর উপরে যা ছিল তাই। ঠিক আছে, জাস্ট এই যে এটার সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। তারপরে এই ভগ্নাংশটাকে একটু ভেঙে লিখে দেন। কিভাবে ভাঙবেন দেখেন। এখন দেখেন এখানে হর কয়টা আছে? 3টা। তার মানে এখানে 3টা ভগ্নাংশ আপনার হবে। ঠিক আছে, সবাই যেহেতু একঘাত বিশিষ্ট সেজন্য আর অন্য কোনো চিন্তা করার কারণ নাই। তাহলে এই যে এখানে আপনি অবেদক চিহ্ন দিবেন, তারপরে দেখেন x প্লাস 2 একটা হরে লিখবেন, x প্লাস 1টা লিখবেন একটা হরে, এবং x মাইনাস 1টা লিখবেন আরেকটা হরে। ঠিক আছে, লিখার পরে এখানে জাস্ট ধ্রুবক পদগুলো লিখে দিলেন। তাহলে এখানে একটা ধ্রুবক লিখলাম a, এখানে একটা ধ্রুবক লিখলাম b, এখানে একটা ধ্রুবক লিখলাম c। এই তো স্যার আমাদের হয়ে গেল। এই তো স্যার আমি এটাকে আংশিক ভগ্নাংশতে রূপান্তর করে দিলাম। সো এখন যে কাজটা করতে হবে, টোটাল ক্যালকুলেশন করে আমাকে এ, বি, সি এর মান বের করে যদি এখানে বসাই দেই তাহলে আমার এই অঙ্কটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো অতি সংক্ষিপ্ততে আসলে কমপ্লিট করার দরকার নেই, জাস্ট এই পর্যন্ত লিখলে এনাফ। বাট সংক্ষিপ্ততে আসলে বা রচনামূলক আসলে এটা কমপ্লিট করে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপর এখানে 3 নাম্বার যদি বলি, 3 নাম্বার কয়েকটা ডেফিনেশনের কথা বলছে। 3 নাম্বার কয়েকটা ডেফিনেশনের কথা বলছে। ডেফিনেশন গুলা কি কি? প্রকৃত, অপকৃত, আংশিক ভগ্নাংশ, তাই তো? প্রকৃত, অপকৃত এবং হচ্ছে আংশিক ভগ্নাংশ। প্রথমত একটু খেয়াল করেন প্রকৃত ভগ্নাংশ আসলে কাকে বলে। আপনারা সবাই এটা জানেন যে বীজগণিতের ক্ষেত্রে প্রকৃত অপকৃত ভগ্নাংশ কি এটা আপনারা সকলে জানেন। যদি কোনো একটা ভগ্নাংশের, মনে করেন আমি এরকম লিখলাম 3/7, এটা কিন্তু প্রকৃত। যখন লবটা ছোট হরটা বড় তখন সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর অপকৃত কোনটা? এটাকে যদি আমি উল্টায় লিখি, 7টা উপরে লিখলাম 3টা নিচে লিখলাম, তার মানে এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। এটা তো আমরা সবাই জানি। বাট যখন এরকম একটা বীজগাণিতীয় রাশি দেওয়া থাকবে তখন আমি কেমনে চিনবো? তখন চিনার হয় হচ্ছে তার ঘাত বা পাওয়ার গুলা চিন্তা করতে হবে। যেমন ধরেন কোন একটা ভগ্নাংশ যদি এরকম হয়, সাপোজ যে
উপরে লিখলেন x আর নিচে লিখলেন x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এই যে দেখেন এই ভগ্নাংশটাকে আমরা কি প্রকৃত বলবো নাকি অপ্রকৃত বলবো একটু খেয়াল করেন। উপরে x আছে, x এর পাওয়ারটা কত আছে, উপরে x এর পাওয়ার আছে 1 আর নিচেও আছে x, এখানে x এর সর্বোচ্চ পাওয়ারটা বা এই রাশির মাত্রাটা কত 2। উপরে লবে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া ছিল বা x দেওয়া ছিল তার মাত্রা বা তার পাওয়ারটা হচ্ছে 1 আর নিচে যে বীজগাণিতিক রাশিটা এই রাশির মাত্রাটা হচ্ছে 2। তাহলে আমরা পাওয়ারটাকে যদি একটু লিখি, উপরে সর্বোচ্চ পাওয়ার 1 নিচে সর্বোচ্চ পাওয়ার 2, এটাকে কেমন দেখা যায়, প্রকৃত না অপ্রকৃত? অলওয়েজ প্রকৃত, তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত। তাহলে আমরা এইরকম বীজগণিতীয় ভগ্নাংশ কিভাবে চিন্তা করব? আমরা চিন্তা করব হচ্ছে স্যার পাওয়ার দ্বারা, সর্বোচ্চ পাওয়ার কত আছে। যদি দেখি যে লবের পাওয়ারটা ছোট হরের পাওয়ারটা বড় তাহলে সেটা হচ্ছে প্রকৃত। আর এটা তার ঠিক বিপরীতটা, মানে যদি এরকম থাকতো আপনার উপরে থাকতো x কিউব আর নিচে থাকতো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে এটা অনায়াসেই অপ্রকৃত ভগ্নাংশ। কেননা উপরে x এর পাওয়ারটা কত আছে 3 আর নিচে সর্বোচ্চ পাওয়ারটা কত আছে স্যার 2। তার মানে দেখেন তো লবটা বড় হরটা ছোট, সুতরাং এই ভগ্নাংশটা আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। আশা করি বুঝতে পারছি। এরপরে আরেকটা ডেফিনিশন দিছিলাম যে আংশিক ভগ্নাংশ কাকে বলে। তো আমরা যখন কি করি, আংশিক ভগ্নাংশ মানে একটা ভগ্নাংশকে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল আকারে লেখা যায়, তখন ওই ভগ্নাংশগুলোকে মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়, মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা আশা করি এই যে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের যে চ্যাপ্টারটা, সেটা থেকে আমাদের যে কোনো কোশ্চেন আসলে আমাদের শিক্ষার্থীরা পারবে। আমরা এই যে 3টা কোশ্চেন লিখলাম সাজেশন স্বরূপ, এই যে আমাদের সুপার সাজেশনটা এখানে দিলাম, এই 3টা কোশ্চেন সবাই একটু ভালো করে পড়বেন। চলেন এখন আমরা চ্যাপ্টার 2 তে চলে যাই। চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের সূচক দ্বারা। চ্যাপ্টার 2টা হচ্ছে সূচক দ্বারা। ওকে, চলেন স্যার আমরা সূচক দ্বারা নিয়ে একটু কথা বলি। ওকে, তো এক্সপোনেনশিয়াল সিরিজ বা সূচক দ্বারা থেকে আমরা কোন সকল ম্যাথগুলা করব, এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে সেটা অবভিয়াসলি রচনামূলকের জন্য আসবে স্যার, এখানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কোনো স্থান নেই। ঠিক আছে, তো আমি এখান থেকে মাত্র 2টা কোশ্চেন দিচ্ছি আপনাদেরকে। 1 নাম্বার, প্রমাণ করো যে বা দেখাও যে, প্রমাণ করো যে ই 2 থেকে বড় 3 থেকে ছোট। ঠিক আছে, সরাসরি এরকম বলতে পারে অথবা বলতে পারে ই 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। আচ্ছা, তারপরে আমরা আরেকটা রচনামূলক দিই এখান থেকে, আর সেটা হচ্ছে আরেকটা কোশ্চেন দিই স্যার, দেখাও যে এখানে সবগুলো অঙ্কের নিয়মটা সেম, সুতরাং এখান থেকে নিয়মটা প্রাধান্য দিবেন। ঠিক আছে, একটু চেঞ্জ করে দিতে পারে, পরীক্ষার মধ্যে যে এরকম হুবহু আসবে এটা কখনো বলা যায় না, একটু চেঞ্জ করে দিতে পারে যে 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 প্লাস 4 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 প্লাস 4 প্লাস 6 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে ইনফিনিটি পর্যন্ত সমান হচ্ছে 3e। ওকে, এটা আসতে পারে। অথবা এখান থেকে আরেকটা প্রশ্ন বলতে পারে এরকম ভাবে, সেম দেখাও যে যদি সহজ কোশ্চেন করে আর কি, যদি আপনাদের একদম সহজ কোশ্চেন করে তাহলে এই কোশ্চেনটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 9/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 13/4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে অসীম পর্যন্ত। এইভাবে কোন পর্যন্ত স্যার? অসীম পর্যন্ত, এবং সমান সমান হচ্ছে e+3, এটা দেখাইতে বলছে। সো যদি সহজ কোশ্চেন করে আমাদের স্যার তাহলে এটা দিবে রচনামূলকে, এই যে এটা। আর যদি একটু কঠিন কোশ্চেন করে, তাহলে স্যার এটা দেওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর অতি সংক্ষিপ্তের জন্য আপনারা যদিও বলছে যে এখান থেকে অতি সংক্ষিপ্ত দেয় না, তারপরে যদি কেউ চান যে না আমরা এখান থেকে অতি সংক্ষিপ্ত পড়বো, তাহলে এখান থেকে আপনারা কয়েকটা ধারা পড়তে পারেন। অনেক সময় ধারাগুলো আসে, যেমন দেখেন অতি সংক্ষিপ্তের জন্য আমি এখানে 2টা থেকে 3টা কোশ্চেন লিখে দিচ্ছি।
অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত কয়েকটা কোশ্চেন আপনারা এখান থেকে পড়তে পারেন, যেমন 1 নাম্বার ই এর দ্বারাটি লিখো, ই এর দ্বারা, কিংবা ই টু দি পাওয়ার এক্স এর দ্বারা, ঠিক আছে, কিংবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর দ্বারা টি লিখো। ঠিক আছে, এরকম কয়েকটা দ্বারা পরীক্ষা আমাদের এরকম আসতে পারে। ই এর দ্বারাগুলো শিখে যাবেন, ই এর দ্বারা অথবা ই টু দি পাওয়ার এক্স অথবা ই ইনভার্স এক্স এর দ্বারা, এটা আমাদের বই লেখা আছে। এটা চাইলে মুখস্থের মতো করে মনে রাখতে পারেন, অথবা যদি কেউ চিন্তা করেন যে না একটা টেকনিক অ্যাপ্লাই করে আপনি এটা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আমি যদি চাই একটু টেকনিক অ্যাপ্লাই করে আপনাদেরকে মনে করে দিই। দেখেন, প্রথমত ই এর দ্বারাটা হচ্ছে স্যার এরকম, ই এর দ্বারা একটু দেখেন, ই এর দ্বারাটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে কিন্তু স্যার ই এর দ্বারা। এখন যদি আমি বলি ই টু দি পাওয়ার এক্স এর দ্বারাটা কত হবে, তাহলে স্যার ই টু দি পাওয়ার এক্স এর দ্বারাটা হবে 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x²/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কোন পর্যন্ত, অসীম পর্যন্ত। এখন বলতে পারেন স্যার এই দ্বারা যদি আমি মনে রাখি, আপনি যদি যা শুধুমাত্র এই ই এর দ্বারাটা মনে রাখতে পারেন, তাহলে একই সাথে যদি আপনি ই এর দ্বারাটা মনে রাখতে পারেন, তাহলে একই সাথে আপনি ই টু দি পাওয়ার এক্স এবং ই ইনভার্স এক্স এর দ্বারাটাও নিজে থেকে লিখতে পারবেন। সবকিছু যে আমাদের স্যার মুখস্থের উপর নির্ভর করে, বিষয়টা এরকম না। মুখস্থ ছাড়াও অনেক কিছু লেখা যায়, বলাও যায়, করাও যায়। ঠিক আছে, চলেন একটু সেই টেকনিকটা আপনাদেরকে শিখাই দেই। আপনি এই ই টু দি ই এর দ্বারাটা যদি খেয়াল করেন, দেখেন কি আছে এখানে। এইখানে দেখেন আমি যখন লিখছি ই এর দ্বারা, এখন আপনাকে যদি এখানে জিজ্ঞেস করি স্যার ই এর উপর এখানে পাওয়ার কত আছে, আপনি অনায়াসে বলবেন যেহেতু কিছু নাই, তার মানে ই এর পাওয়ারটা কত আছে, 1 আছে স্যার। এই জায়গায় ই এর পাওয়ারটা কত আছে, 1 আছে। তো ই এর পাওয়ার 1 আছে বিদায় দেখেন এইখানে 1 এর উপরে কিন্তু আলটিমেটলি 1 পাওয়ার ছিল, এইখানে এই 1 এর উপরে পাওয়ারটা ছিল 2, এখানে এই 1 এর উপরে পাওয়ারটা কিন্তু 3 ছিল। এখন এই 1 এর উপর আপনি পাওয়ার 1 দেন কিংবা 2 দেন কিংবা 3 দেন, কোনো লাভ আছে? কোনো লাভ আছে স্যার? কোনো লাভ নাই। 1 এর উপর পাওয়ার 1 মানে 1ই আসবে, 1 এর উপর পাওয়ার 2 মানে 1ই আসবে, 1 এর উপর পাওয়ার 3 মানে 3 আসবে, তাই তো? এখন যখন এখানে এর উপর 1 না থেকে আপনি যদি এর উপরে চিন্তা করেন যে x আছে, তাহলে জাস্ট এই 1 গুলোর জায়গার মধ্যে যতগুলো জায়গায় 1 ছিল, এই 1 গুলোর জায়গায় জাস্ট একটা বসায় দেন। 1 গুলোর জায়গায় কি বসায় দিবেন, xটা বসায় দিবেন, বাকি সব ঠিক। তাহলে 1 প্লাস এই জায়গায় দেখেন আমাদের 1 ছিল, এই যে এখানে 1 ছিল বিধায় এখানে 1 ছিল, তাহলে এখন 1 এর জায়গায় কি আসছে, x আসছে। তাহলে আমি স্যার এখানে x বসাই দিই, তাহলে x টু দি পাওয়ার 1 আর নিচে 1 ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে স্যার সেম ভাবে এখানে কত আছে 1, তাহলে এই 1 এর জায়গায় আমি কি লিখবো, শুধু একটা x লিখবো। তার উপরে পাওয়ার কত আছে 2, এই যে স্যার 2 দিলাম, তাহলে 2/2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে x এর উপরে পাওয়ার কত আছে 3, এই যে দেখেন 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কোন পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে এটাই হয়ে গেল আমাদের ই টু দি পাওয়ার x এর দ্বারা। এখন যদি বলি তাহলে স্যার ই ইনভার্স x এর দ্বারাটা কত হবে? আগে আপনি 1 এর জায়গায় x বসাইছিলেন, এখন x এর জায়গায় কত বসাবেন, মাইনাস x, কারণ এখানে কিন্তু শুধু x না, কি আছে, মাইনাস x আছে। তাহলে জাস্ট x এর জায়গায় এখন কি বসাই দিবেন, মাইনাস x বসাই দেবেন, তাহলেই তো হয়ে গেল। সো তাহলে দ্বারাটা কেমন হবে, 1 প্লাস এই যে x এর জায়গায় আমি লিখবো মাইনাস x, এর উপরে পাওয়ার কত আছে 1/1 ফ্যাক্টোরিয়াল, এখানেও সেম একই কাজ, মাইনাস x হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস x হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে অসীম পর্যন্ত বা ইনফিনিটি পর্যন্ত। একটু ক্যালকুলেশন করেন স্যার। এই জায়গায় দেখেন মাইনাসের উপরে কত আছে 1, বেজের পাওয়ার মাইনাসের উপর বেজের মানে এটা মাইনাসই থাকবে, তাহলে এই প্লাস আর মাইনাসে যদি ক্যালকুলেশন করেন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সো কি হচ্ছে x/1 ফ্যাক্টোরিয়াল। এইখানে দেখেন মাইনাসের উপর কি আছে, জোর পাওয়ার আছে মানে 2 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে এই মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, তাহলে প্লাসের সাথে প্লাস গুণ করলে তো প্লাসই হবে, আর x এর উপরে স্কয়ার মানে
এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে খেয়াল করেন এখানে মাইনাসের উপর কি আছে, 3 আছে। 3 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় হইলে মাইনাসে তো মাইনাসই থাকবে, কারণ মাইনাসের উপরে যখন জোড় থাকে আপনি 2টা মাইনাস গুণ করেন প্লাস হবে, 4টা মাইনাস গুণ করেন প্লাস হবে, 6টা গুণ করেন প্লাস হবে। এই জন্য বলি যে মাইনাসের উপরে যখন জোড় পাওয়ার তখন সেটা প্লাস হয়ে যায়, যখন বিজোড় থাকে তখন কিন্তু সেটা প্লাস হয় না, সেটা আলটিমেটলি মাইনাসই থাকে। তো এই যে স্যার মাইনাসই থাকবে, তাহলে এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে মাইনাস হবে। সো এখানে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাস এইভাবে ইনফিনিটি পর্যন্ত। সো এইটাই হচ্ছে আমাদের ই ইনভার্স এক্স এর দ্বারা। তাহলে দেখেন তো স্যার আমি একটা দ্বারা থেকে বাকি দুটো বের করলাম না? এখন আপনি যদি কনসেপ্ট সহকারে জাস্ট খালি ই এর দ্বারাটা মনে রাখতে পারেন, মানে এই যে এই দ্বারাটা স্যার আমি যদি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট ই এর দ্বারাটা যদি মনে রাখতে পারেন, এই দ্বারাটা, তাহলে কিন্তু বাকি সকল কিছু জাস্ট আপনি আপনাদের বইয়ের মধ্যে কিন্তু 1 1 উপরে লেখা আছে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে 1 1 দিয়ে না মনে রাখে তার উপরে যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার সহ যদি মনে রাখেন তাহলে আপনি অনায়াসেই ই টু দি পাওয়ার এক্স এর দ্বারাও এবং ই ইনভার্স এক্স এটার দ্বারাটা খুব ইজিলি মনে রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের এই কোশ্চেন গুলা অতি সংক্ষিপ্তের মধ্যে আসে, যে ই এর দ্বারা অথবা ই টু দি পাওয়ার এক্স এর দ্বারা অথবা ই ইনভার্স এক্স এর দ্বারাটা লিখো। তিন নাম্বারটা সবাই একটু দেখেন, এখানে কি লেখা আছে, 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস তারপরটা কত হয়েছে 5/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 9/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 13/4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে ইনফিনিটি পর্যন্ত সমান কি দেখাইতে বলছে e+3, তাই তো? এটাই দেখাইতে বলছে। তাহলে আপনি প্রথমত লেফট হ্যান্ড সাইড লিখে যাত্রাটা শুরু করেন, এটা আপনার লেফট হ্যান্ড সাইড, তাহলে এটাকে মুছে দিলাম। ওকে, এইখানে এই দ্বারাটা কিভাবে চলতেছে দ্বারাটাকে একটু বোঝার চেষ্টা করেন, দ্বারাটা কিভাবে যাচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। কিভাবে যাচ্ছে যদি আমরা লবের দিকে তাকাই, প্রথমে এখানে আছে 1, তার পরের পরটা কত আছে 5, তার পরের পরটা কত আছে 9, তার পরের পরটা আছে কত 13। এই পরটা আমরা কেমনে লিখলাম স্যার? আমি যদি একটু বলি, যেমন ধরেন প্রথম পদটা কত আছে স্যার আমাদের 1, দ্বিতীয় পদটা আছে কত স্যার 5। এই দুইটার মধ্যবর্তী ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কত স্যার 4 না? এই দুটার ডিফারেন্সটা কত 4, এই দুইটার ডিফারেন্স কত 4, সবগুলোর ডিফারেন্স কিন্তু 4 4 করে যাচ্ছে। তাহলে আমি যদি এরকম করে লিখি যে এই পদটা আসলে এইভাবে সজ্জিত হয়েছে, যে কোনো পদটা এইভাবে আসছে 4n-3, এইভাবে একটু খেয়াল করে দেখেন। আপনি এখানে n এর মানটা 1 বসান, দেখেন তো কত আসে 4 × 1 - 3, তার মানে 4 4 বিয়োগ 3 সমান কত থাকে 1 থাকে। দেখেন আপনি প্রথম পদ পেয়ে গেছেন, n এর মান যখন 1 বসাইছেন তখন প্রথম পদ পাইছেন। তারপরে 5, এখন দেখি আমরা n এর মান কত বসাবো, এটা তো দ্বিতীয় পদ, তাহলে এখানে n এর মান আমরা 2 বসাবো। n এর মান কত বসাই 2, দেখেন তো স্যার আমরা এখানে 2 বসালে কত আসে 4 × 2 - 3, দেখেন তো 4 দুগুণে কত হয় 8, 8 থেকে 3 বিয়োগ করলে কত থাকে 5, দেখছেন আপনি দ্বিতীয় পদ পাইছেন। সেম ভাবে n এর মান 3 বসান, 3 4 12, 12 থেকে 3 বাদ দেন 9, 4 বসান, 4 4 16, 16 থেকে 3 বাদ দেন 13 থাকে। তাহলে এই লবগুলা যে সজ্জিত হয়েছে তার সাধারণ পদটা কত 4n-3 না? আপনার প্রথম কাজ হচ্ছে যে দ্বারাটাই দেওয়া থাকুক, আপনার প্রথম কাজ হচ্ছে তার সাধারণ পদটা আপনি বের করবেন বা n-তম পদটা বের করবেন। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু যাচাই বাছাই করে কিভাবে হয় এটা নিজের ব্রেন খাটায় বের করতে হবে। এখানে আসলে কোনো সূত্র কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না। সো এটা আসলে নিজের উপস্থিত বুদ্ধি দ্বারা এই বিষয়টা যাচাই বাছাই করতে হবে। এটা আপনি যত ম্যাথ করবেন এটা ধীরে ধীরে কিন্তু আয়ত্তে চলে আসবে। সো তাহলে দেখেন, তাহলে আমরা বলতে পারি দ্বারাটির n-তম পদ সমান সমান 4n-3 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। দেখেন এই যে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে n-তম পদ যে কি হবে অবশ্যই n ফ্যাক্টোরিয়াল হবে। আর উপরে তো n-তম পদ তো আমি লিখে দিয়েছি 4n-3, তাই না? তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের দ্বারাটির n-তম পদ। তাহলে যে দ্বারাটাই দেওয়া থাকুক আমাদের প্রথম কাজ হচ্ছে সে দ্বারাটির সাধারণ পদ কিংবা
nতম পদ বের করে নিতে হবে। এখন পরবর্তী টার্গেটটা কি স্যার আপনার? পরবর্তী টার্গেট হচ্ছে উপরে কোনোভাবেই n থাকা যাবে না, লবে কোনোভাবে n থাকা যাবে না, nটাকে ভ্যানিশ করতে হবে। দেখেন কিভাবে ভ্যানিশ করি। আমি চাইলে কি স্যার এটা কিভাবে লিখতে পারি না যে 4n বাই n ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 বাই n ফ্যাক্টোরিয়াল, যেহেতু n ফ্যাক্টোরিয়ালটা এই দুইটার নিচে আছে, 4n এর নিচেও আছে 3 এর নিচেও আছে, তাহলে আলাদা করে লিখাই যায়, কোনো সমস্যা আছে না। এখন এটার মধ্যে দেখেন লবে কিন্তু কোনো n নাই, এই যে এখানে কি n আছে লবে না স্যার, তার মানে এইটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার কারণ, এটা ঠিক আছে। এইখানে nটা আছে, nটা ভ্যানিশ করতে হবে। কেমনে ভ্যানিশ করব দেখেন, আমরা এই n ফ্যাক্টোরিয়ালকে চাইলে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এটা যারা ফ্যাক্টোরিয়ালের আইডিয়া আছে তারা সবাই বুঝেন। তাহলে উপরে কত আছে 4n মাইনাস 3 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। সো এই n আর n কেটে দেন, দেখেন এখানে কত আসে 4 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। সো এরকম আসে না স্যার, দেখেন তো। তাহলে এটা কি পাইলাম স্যার, ধারাটির n তম পদ কিন্তু আমরা পেয়ে গেলাম, আমরা ধারাটির n তম পদ নির্ণয় করে ফেললাম। সো এইভাবে আমরা কি করব, ধারাটির n তম পদ নির্ণয় করব। তারপর সেখান থেকে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ লিখে এইভাবে নতুন একটা ধারা সাজাবো। ঠিক আছে, সেভাবে আমরা কি করব, নতুন একটা পদ আমরা, নতুন একটা ধারা আমরা কি করব স্যার, সাজাবো। প্রথম পদ বের করব, দ্বিতীয় পদ বের করব, তৃতীয় পদ বের করব, এইভাবে আমরা কি করব স্যার, নতুন একটা পদ বা ধারা এখানে আমরা সাজাবো। ঠিক আছে, সো চলেন তাহলে এখন দেখেন ধারাটির প্রথম পদ, প্রথম পদ মানে n এর মান 1 বসাবেন, দ্বিতীয় পদ মানে n এর মান 2 বসাবেন। তাহলে স্যার আমরা যদি এখানে n এর মান 1 বসাই, তাহলে 4 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, এরকম হয় না স্যার? এখন একটু খেয়াল করেন স্যার, এই জায়গায় কি খেয়াল করবেন, 4 ডিভাইডেড বাই 1 থেকে 1 বাদ দেন 0 ফ্যাক্টোরিয়াল, ওকে, মাইনাস 3 বাই 1 ফ্যাক্টোরিয়াল। স্যার এই 0 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু 1, 0 ফ্যাক্টোরিয়ালের মানটা কত 1। এখন দেখেন তো নিচে 1 লেখার কোনো ভ্যালু আছে, 4 বাই 1 লেখার কোনো ভ্যালু আছে না স্যার, আমরা এখানে সরাসরি কত লিখতে পারি, 4 লিখতে পারি, লিখলাম। এরপরে স্যার ধারাটির দ্বিতীয় পদ t2 মানে n এর মান আপনি 2 বসাচ্ছেন, তাহলে 4 ডিভাইডেড বাই, যে এখানে তাকাবেন, এই যে এটার মধ্যে একটু তাকাই থাকবেন আর এইখানে জাস্ট n এর মানগুলো বসাবেন। ঠিক আছে, এইখানে n এর মান বসাবেন। এখন এইখানে n এর মান 2 বসান, তাহলে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো আলটিমেটলি হিসাব করলে কি আসে, 4 বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরকমই তো হয়। আচ্ছা, তারপরে তৃতীয় পদ t3 সমান সমান 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান, হিসাব যদি করেন তাহলে কত হবে, 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, সরি মাইনাস, তো এখানে 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। পরে চতুর্থ পদ, এইভাবে আপনি অসংখ্য পদ এটা বের করতে পারবেন, t4। তাহলে এখানে হবে 4 বাই 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল। সো কি হয় স্যার, এখানে 4 বাই 4 থেকে একবার দিলে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে আমরা যদি ধারাটির পদগুলো বের করতেই থাকি কোন পর্যন্ত, অসীম পর্যন্ত, তারপর আমাদের ধারাটি কি হবে বা সবগুলো পদের যোগফল কি হবে। তাহলে সুতরাং সবগুলো পদের যোগফল দেখেন কিভাবে আমরা লিখতে পারি। সুতরাং ধারাটি সমান সমান, একটু একইভাবে লিখবেন, মানে যে প্রথম যে পদগুলো আছে এগুলোকে একসাথে লিখে দেন, আর দ্বিতীয় যে পদগুলো আছে তাদেরকে একটু একসাথে লেখার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য সহজ হবে, ঠিক না? তাহলে এখানে কত আছে 4, এই যে লিখলাম 4, তারপরটা আছে প্লাস 4 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এই যে স্যার 4 বাই 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম, তারপরটা আছে কত 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরটা 4 বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে দেখেন, এইভাবে কিন্তু এখানে যে শেষ বিষয়টা এরকম না, আরো অনেকগুলা কিন্তু পদ আছে, কারণ আমরা কোন পর্যন্ত হিসাব করব, অসীম পর্যন্ত। তাহলে এইভাবে আপনি কি যাবেন, যোগ দিয়ে জাস্ট ডট ডট দিয়ে অসীম পর্যন্ত লিখে দিলেন। ওকে, আমি এটা একটা ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে ফেললাম। আচ্ছা,
তারপর এখানে সবার সামনে কি আছে, মাইনাস আছে, এই যে স্যার মাইনাস লিখলাম, মাইনাস 3/1 ফ্যাক্টোরিয়াল, তারপরটা 3/2 ফ্যাক্টোরিয়াল, তারপরটা মাইনাস 3/3 ফ্যাক্টোরিয়াল, মাইনাস 3/4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে কত পর্যন্ত যাবে স্যার, অসীম পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন স্যার একটু দেখেন, এখানে সবার সামনে যে প্রথম যে দ্বারাটা আছে স্যার, প্রথম দ্বারার ক্ষেত্রে বা প্রথম এই অংশটার মধ্যে দেখেন সবার সামনে একটা করে 4 আছে। এই 4টা তো স্যার অনায়াসে কমন নেওয়া যায়, তাহলে আমরা এখান থেকে 4টা যদি কমন নেই, এই অংশটা থেকে, যে অংশটা থেকে কি থাকে, 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কোন পর্যন্ত, অসীম পর্যন্ত। আর এখান থেকে দেখেন সবার সামনেই 3 আছে, আর সবার সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে এখান থেকে -3 কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায় স্যার, -3টা কমন নেওয়া যায়, তাহলে আমরা এখান থেকে -3টা কমন নিলাম। ঠিক আছে, 3 কমন নিলে কি থাকবে, 1/1 ফ্যাক্টোরিয়াল, -7 আছে, প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কোন পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত। এখন বলতে পারেন স্যার এখানে 3টা কোথায়, আমি তো এটা লিখি নাই, কিন্তু প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু 3 ছিল, সেজন্য সেখান থেকে আমরা 3 কমন নিছি। আচ্ছা, এখন খেয়াল করেন এই ধারাটা কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে না স্যার, মনে হচ্ছে কিনা পরিচিত বলেন, অবশ্যই মনে হচ্ছে। কারণ দেখেন এটা কি ই এর একটা দ্বারা, আমরা একটু আগে বলছি না যে এটা কার দ্বারা, ই এর দ্বারা, তাহলে এই টোটালটা সমান কি লেখা যায়, ই লেখা যায়, তারপরে মাইনাস, এই যে -3। এখন খেয়াল করেন ই এর দ্বারা হইতে গেলে তার সামনে একটা 1 থাকতে হয়, দেখেন তো স্যার এখানে একটা 1 আছে কিনা সামনে, এখানে কিন্তু একটা নাই, তাহলে 1 আনতে হবে। কেমনে আনবেন, আপনি যদি এখানে একটা 1 লিখেন, মনে করেন সাপোজ এখানে যদি একটা 1 লিখেন, তাহলে একটা আপনি কেমনে লিখবেন স্যার, শুধু শুধু কি লেখা যাবে? দেখেন স্যার আমি যদি বিষয়টা একটু বোঝাই, এটা এক্সাম্পল দিই, মনে করেন এরকম আছে 3 প্লাস 6 প্লাস 9, মনে করেন একটা দ্বারা। তো এখানে আমি অনায়াসে ধরেন এখানে 3 ছিল না, এখন আমি এই জায়গার মধ্যে থেকে দেখেন সবার সামনে থেকে যেহেতু 3 আছে, তার মানে এখান থেকে কিন্তু 3টা কমন নেওয়া যায়, তাহলে আপনি যদি 3টা এখান থেকে কমন নেন, কথা 1 প্লাস 2 প্লাস 3 এরকম থাকবে না? এখন আপনি যদি এইখানে কোনো একটা সংখ্যা যোগ বিয়োগ করেন, কোন একটা সংখ্যা যদি কি করেন, যোগ বিয়োগ করেন, তাহলে আপনাকে কি করতে হবে, হঠাৎ করে কি একটা সংখ্যা আনা যাবে না স্যার, আমরা কি করতে পারি, সামনে যদি 1 যোগ দেই, তাহলে আমরা কিন্তু একটা কি করে দিতে পারি, বিয়োগ করে দিতে হবে, যাতে এইটুকুর মানের আমার কোনো পরিবর্তন না হয়। সেজন্য আমরা 1 যোগ দিব, আবার কি করে দিব, বিয়োগ দিব, যাতে কাটাকাটি করে গেলে আমার যে আগের যে জিনিসটুকু ছিল সেটাই যাতে আমার অবশিষ্ট থাকে। এটা কিন্তু ম্যাথের একটা নিয়ম। তাহলে এই কাজটাই স্যার আমরা এখানে এই কাজটাই আমরা এখানে করব। তো কিভাবে করব স্যার, আমরা কিভাবে করব স্যার, এই যে দেখেন আমরা এখানে 1 কি করছি স্যার, যোগ দিছি, আবার 1 কি করে দিব স্যার, বিয়োগ করে দিব, 1 কি করে দিব স্যার, আমরা বিয়োগ করে দিব। তাহলে দেখেন এখানে আমরা কি করতেছি, এই যে এখানে ইনফিনিটি ছিল, এই যে -1। ওকে, এখন আমি যেটা লিখছি এটা কি ঠিক লিখছি, এটা কি আমার ঠিক হয়েছে? না স্যার এটা ঠিক হয়েছে না, যদি ব্র্যাকেটের ভিতর লিখি তাহলে কিন্তু ঠিক আছে। ওকে, আচ্ছা থাকুক, এইভাবে থাকুক, বাট ব্র্যাকেটের বাইরে যদি 1টা লিখতেন তাহলে কিন্তু ঠিক হইতো না, কারণ সামনে 3 গুণ আছে, মানে এখানে 3 হইতো। কথা বুঝাইতে পারছি আশা করি। এখন দেখেন এইটুকু কিন্তু আমার ই এর একটা দ্বারা হয়ে গেছে, যেই পর্যন্ত এটা কার দ্বারা হয়ে গেছে, ই এর দ্বারা, তার মানে এই টোটালটা সমান আমরা কি লিখতে পারি, যে লিখতে পারি 3 ইনটু ই। তারপরে এখানে কি আছে, -1, এই যে স্যার -1 লিখছি, ব্র্যাকেট ছিল, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখেন 4e মাইনাস 3e, -7 আছে, প্লাস 3, ওকে 3। এখন 4টা থেকে 3টা ব্যবধান থাকবে একটা, তাহলে 3 প্লাস 3। সো এটাই তো স্যার আপনাকে দেখাইতে বলছিল, তাহলে এটাই তো আপনার রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আপনার টোটাল অঙ্কটা, এই হচ্ছে স্যার আপনার টোটাল অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা এইখানে 3 কিভাবে আসলো, 3 কিভাবে আসলো স্যার, 3 তো স্যার এই যে উপরে দেখেন এখানেই তো ছিল আমাদের, আমি যখন ধারাটির nতম পদ বের করছিলাম তখনই তো এখানে 3 আসছিল। আপনি যদি এখানে মনে করেন আমি যে nতম পদটা বের করছি কত, এই যে উপরে যে লবগুলো লেখা আছে, আমাদের লব কত আছে, 1 5 দ্বারা যদি আমি লবের দ্বারাটা যদি সাজাই, 1 প্লাস 5 প্লাস
9 প্লাস 13। আপনি যদি কোনোভাবে মনে করেন যে এখানে এই দ্বারাটার আমি nতম পদ বের করতে পারতাছি না, তাহলে স্যার যে 19 এর সূত্র পড়ছেন না, যে nতম পদ সমান সমান কি স্যার, a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই সূত্রে অ্যাপ্লাই করে দিবেন। কথা বুঝাতে পারছি? এই সূত্রে অ্যাপ্লাই করলে এখান থেকে nতম পদের মান চলে আসবে। তাহলে দেখেন এখানে a মানে প্রথম পদের মান কত, 1 প্লাস nতম পদ n মাইনাস 1, আর d মানে এই দুটো ডিফারেন্স কত আছে স্যার, 4 আছে। তাহলে যে d এর মান 4, দেখেন তো 1 প্লাস 4n মাইনাস 4, তাহলে 4 থেকে 1 বিয়োগ করেন থাকে কত, 3। তাহলে এই যে 4n মাইনাস 3, দেখছেন কেমনে 3 আসছে। তাহলে কোনো একটা দ্বারা যখন এরকম আপনার কাছে আনকমন হয়ে যাবে যে সেটার nতম পদটা কত আমি জানি না, তাহলে আপনি স্যার যে nতম পদের যে সূত্রটা আছে সেই সূত্রে অ্যাপ্লাই করে বের করতে পারেন। 19 সমান্তর দ্বারার ক্ষেত্রে nতম পদ বের করার সূত্র কিন্তু ছিল এই যে এটা a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে a মানে প্রথম পদের জায়গায় প্রথম পদ লিখলেন, n মাইনাস 1 থাকলো, d এর মান হচ্ছে দুটো ডিফারেন্স, পরপদ মাইনাস আগের পদ, তাহলে বিয়োগ করলে থাকে 4। এই যে স্যার আপনি 4 লিখছেন, তারপরে ক্যালকুলেশন করেন দেখেন কত আসে, 4n মাইনাস 3। এই জন্য এই যে লবের nতম পদের জায়গায় দেখেন আমি কি লিখছি, 4n মাইনাস 3, আর নিচে 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল, এভাবে যদি nতম পদ যান তাহলে কি হবে, n ফ্যাক্টরিয়াল হবে। 1 নম্বর পদের ক্ষেত্রে 1 ফ্যাক্টরিয়াল, 2 নম্বর পদের ক্ষেত্রে 2 ফ্যাক্টরিয়াল, 3 নম্বরের ক্ষেত্রে 3 ফ্যাক্টরিয়াল, 4 নম্বরের ক্ষেত্রে 4 ফ্যাক্টরিয়াল, তাহলে n নম্বর পদের ক্ষেত্রে অবশ্যই কি হবে, n ফ্যাক্টরিয়াল হবে। সেজন্য আমি নিচে n ফ্যাক্টরিয়াল লিখছি। তারপরে আমাদের টার্গেটটা হচ্ছে উপরে n টা ক্যান্সেল করতে হবে, সেজন্য আপনি এটাকে একটু অর্গানাইজ করে সেখান থেকে nটা ক্যান্সেল করছেন, তারপর এইটাই হয়ে গেছে আপনার কি, nতম একটা পদ। তারপরে যে কাজটা করছেন, এই দ্বারাটার প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এভাবে অসীমতম পদ বের করছেন, বের করে সবগুলাকে যোগ করে নতুন একটা দ্বারা সাজাইছেন। তারপর আগে পিছে কিছু অ্যাড টেড করে আপনি এর কনভার্ট করে সেখান থেকে ক্যালকুলেশন করে ফেলছেন। ঠিক আছে, তো এই ছিল আর কি অঙ্কটা। এখন চলেন স্যার আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। তৃতীয় অধ্যায় হচ্ছে কি স্যার আমাদের দ্বিপদী উপপাদ্য বা বায়োনোমিয়াল থিওরম। দ্বিপদী উপপাদ্য, ওকে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনার থাকবে, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক। আমি তিনটাই লিখে দিচ্ছি। এখান থেকে আসলে বেশি সংখ্যক কোশ্চেন আসে, সেজন্য এখান থেকে আমার হয়তো বা একটু সাজেশনটা বড় হইতে পারে, বাট কষ্ট পাওয়ার কিছু নাই, অঙ্কগুলো সহজ। ঠিক আছে, আচ্ছা প্রথমত আমি একটু অতি সংক্ষিপ্ত কোশ্চেনটা লিখি। অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলা লিখতেছি, একটু দেখেন। অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলা লিখি, যেমন ধরেন আপনাদের এখানে থাকতে পারে এরকম অতি সংক্ষিপ্ত কোশ্চেনের ক্ষেত্রে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর সাধারণ পদটি লিখো, এর সাধারণ পদটি লিখো, বা এটার বিস্তৃতে পদ সংখ্যা কয়টা, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। তারপরে মধ্যপদ বের করা, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। যেমন আপনাকে বলতে পারে যে x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে মধ্যপদটি কত, এর বিস্তৃতিতে মধ্যপদ বের করো, মধ্যপদ বের করো, এরকম থাকতে পারে আমাদের। ওকে, তারপরে হচ্ছে স্যার তারপরে আর আমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন দিই অতি সংক্ষিপ্তের জন্য, যে 1 প্লাস এক্স হোল ইনভার্স 3 এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ বের করো, প্রথম তিনটি পদ বের করো। ওকে, এই তিনটা গেল আমাদের অতি সংক্ষিপ্তের জন্য। এখন আসেন স্যার আমরা সংক্ষিপ্ত দুই তিনটা কোশ্চেন দেই। সংক্ষিপ্ত কি কি আসতে পারে আমাদের, ঠিক আছে? তো সংক্ষিপ্তর ক্ষেত্রে আমি একটা কোশ্চেন 100% কমন দিয়ে দিই। সংক্ষিপ্তর ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন বলি, আচ্ছা সংক্ষিপ্ত এবং রচনামূলক একসাথে দিই। অনেক সময় দেখা যায় যে এইগুলা সংক্ষিপ্ততে কিংবা
রচনামূলকে চলে আসতে পারে, রচনামূলক প্রশ্নাবলী। ঠিক আছে, এক নাম্বার এক্স বর্জিত পথ, এক্স বর্জিত পথ কিংবা এক্স নিরপেক্ষ পথ কিংবা ধ্রুবক পথ বের করো, এরকম বলতে পারে, ধ্রুবক পথ বের করো। ঠিক আছে, ধ্রুবক পথ বের করো। তো কোন ক্ষেত্রে বলতে পারে, আমি এরকম কমন উপযোগী কয়েকটা জিনিস লিখে দিচ্ছি দেখেন। যেমন 2x মাইনাস 1/4x স্কোয়ার হোল টু দি পাওয়ার 12, এটা একটা দিলাম। আরেকটা দেই, সেটা হচ্ছে যে 2x মাইনাস একই নিয়ম, হ্যাঁ, 1/3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 12। এই দুইটার বলতে পারে যে নিরপেক্ষ পথ, এক্স বর্জিত পথ কিংবা ধ্রুবক পথ বের করো। ঠিক আছে, আচ্ছা আরেকটা কোশ্চেন জাস্ট এখান থেকে আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে এরকম 2 নাম্বার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদ পরস্পর সমান হলে এক্স এর মান কত, এক্স এর মান কত, এরকম বলতে পারে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন দেই, কারণ এখান থেকে বলছিলাম একটু বেশি দিতে হবে, কারণ এখানে প্রশ্নগুলো অনেক বেশি আসে, সেই জন্য 3 প্লাস x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8 এর সহগ সমান হলে n এর মান কত, মানে মান নির্ণয়ের এরকম আমাদের প্রশ্ন থাকতে পারে, সেই জন্য আমি মান নির্ণয় থেকে দুইটা প্রশ্ন দিলাম। ঠিক আছে, এখন আপনাদেরকে 100% কমন দিয়ে দিই। এই যে এখানে যে আমরা টোটাল 6টা কোশ্চেন লিখলাম, সংক্ষিপ্তর জন্য 3টা এবং রচনামূলকের জন্য 3টা। ঠিক আছে, কয়টা হলো স্যার? 6টা। এই 6টা থেকে 100% আপনারা কমন পাবেন। সংক্ষিপ্ততা থেকে একটা আসবে, এইখান থেকে হইতে পারে এমন হইতে পারে দুইটাও আসতে পারে বা একটাও আসতে পারে। ঠিক আছে, তবে স্যার 1 নাম্বার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনাদের। বর্জিত পথ, এক্স বর্জিত পথ নিয়মটা শিখে যাবে, যারা যে কোনো কিছু আসলে পারেন আপনি। যদি কখনো -1/2 থাকে এরকম, হ্যাঁ, তাহলে সেকেন্ড পথ বের করবেন কিভাবে দেখেন। আমরা যেটা বলতেছিলাম যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতির জন্য আমরা অনেকগুলো সূত্র পড়ছিলাম, বা বিস্তৃতিটা কেমন ছিল, যে প্রথম পদটা ছিল nc0, 1 এর উপরে পাওয়ার হয়েছে এই দুটোর বিয়োগফল মানে n-0, তারপরটা হচ্ছে x টু দি পাওয়ার n। এরকম ভাবে আমরা আসলে বিস্তৃতির যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এরকম হয়। ওকে, এরকম হইতো আর কি। এখানে তো 0 হবে, এখানে হবে 1। এরকম ভাবে কিন্তু আমরা বিস্তৃতি করে যেতাম বা কোনো একটা পদ বিস্তৃতি করতাম। এখন আপনি চাইলে এটাও লিখতে পারেন, আবার যদি এটাকে একটু ক্যালকুলেশন করেন তাহলে প্রথম পদটা হবে 1, তারপরটা হবে nx, তারপরটা হবে n ইন্টু n-1 ডিভাইড বাই 2 ইন্টু x স্কোয়ার। এটাও কিন্তু বিস্তৃতি করার আরেকটা ওয়ে বলতে পারেন। মূলত এটাকে বাংলায় এরকম পাওয়া যায়। ঠিক আছে, এটাকে বাংলায় দেখবেন আপনি কি হবে, এই যেরকম পেয়ে যাবেন। এখন যদি আপনার কখনো দেখেন যে এরকম আছে, তাহলে এটা কি স্যার? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতি করার সূত্র এটা। এখন যদি আপনি কখনো দেখেন যে 1 প্লাস এক্স, এটার উপরে পাওয়ার কি আছে? -1/2 আছে, বলছে এটার দ্বিতীয় পদ বের করতে। আপনি জাস্ট এখানে দেখেন প্রথম পদটা অবভিয়াসলি 1 হবে, যদি প্রথমে 1 থাকে তাহলে প্রথম পদটা 1ই হবে। দ্বিতীয় পদ এখানে কি আছে? nx, তো n এর জায়গায় কি আছে? -1/2, তাহলে আপনি কি লিখবেন স্যার? সরাসরি যে -1/2, তারপরে x, তারপর পরটা কি হবে? -1/2 -1/2 ইন্টু x স্কোয়ার, এইভাবে যাবে আর কি, হ্যাঁ, বিস্তৃতিটা। তাহলে এখানে কত হচ্ছে? 1 প্লাস মাইনাস মাইনাস x/2, তারপরে এখানে যদি একটু ক্যালকুলেশন করেন আপনারা, এখানে শুরুতে আছে -1/2, তারপরে কত আসে স্যার? এখানে ক্যালকুলেশন করলেই
-3/2 আসে। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? -3/2, এই যেটুকুর মধ্যে লসাগু করে ফেলেন, তাহলে 2 হবে লসাগু, আর উপরে এই যে 1 আর এই যেখানে 2 মিলে কত হবে? -3 হবে। ওকে, এখন দেখেন এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে উপরে কত থাকতেছে? 3/2/2 ইন্টু এক্স স্কোয়ার। তারপরে এই 2টাকে নিচে নেন, তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে, নিচে নিলে কি হবে? 2 এর সাথে গুণ হয়ে যাবে। যদি হাফ থাকে স্যার, তাহলে আপনি এই যে এখানে জাস্ট n এর মানটা হাফ লিখবেন, এই যে এই জায়গায়, এই যে জায়গায় কি লিখবেন? শুধু হাফ লিখবেন এই যে জায়গায়। ঠিক আছে, এই যে জায়গাগুলোতে হাফ লিখে দিবেন, তাহলে কি হবে? 1 প্লাস হাফ অফ এক্স প্লাস হাফ ইন্টু হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার, এইভাবে যাবে আর কি। হ্যাঁ, তাহলে 1 প্লাস এক্স বাই 2 প্লাস এখানে যত আসে ততই লিখবেন। ঠিক আছে, এরকম হবে আর কি। তাহলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট। সবাই এই অধ্যায় থেকে আমরা যে কোশ্চেনগুলো দেখাই দিলাম, এই কোশ্চেনগুলো সলভ করে ফেলবে। সাধারণ পদের সূত্র তো আমরা সবাই জানি না নাকি স্যার? সূত্রটা কেমন হবে? এন সি আর মানে আর প্লাস অন্তম পদ, তারপর এই যে প্রথম পদ হচ্ছে এ, এর পাওয়ার এই দুটোর বিয়োগফল মানে এন মাইনাস আর, আর দ্বিতীয় পদটা কত আছে? এক্স, এক্স এর উপর পাওয়ার হবে যে আর। এটাই হচ্ছে সাধারণ পদ। ঠিক আছে, আর পাওয়ার যেহেতু এখানে জোড় আছে, আমরা সবাই কিন্তু জানি যে যখন পাওয়ারটা কি হয়? বিজোড় হয়, তখন মধ্যপদ কয়টা থাকে? 2টা, তাই না স্যার? মধ্যপদ কয়টা থাকবে? 2টা। তাহলে এখানে 2টা মধ্যপদ বের করে ফেলবেন। 4 নাম্বার এবং 5 নাম্বার হবে এটার মধ্যপদ। তারপরে এটার বিস্তৃতিতে 3টা পদ বের করবেন। স্যার এই যে সূত্রটা, এই যে সূত্রটা, কি সূত্র? 1 প্লাস nx প্লাস n মাইনাস n ইন্টু n মাইনাস 1/2 এক্স স্কোয়ার। এই সূত্রটা অ্যাপ্লাই করে জাস্ট n এর মানটা এখানে 3 বসান, তাইলে হয়ে গেছে। n এর মান -3টা বসাই দেন, আপনার প্রথম 3টা পদ চলে আসবে। ঠিক আছে, চলেন এখন আমরা চতুর্থ অধ্যায়ে যাই। চতুর্থ অধ্যায়টা কি আছে স্যার? আমাদের ফাংশনের একটা অধ্যায়, ফাংশন এবং ফাংশনের লেখচিত্র বা লেখ। ফাংশন এবং ফাংশনের লেখ। এই অধ্যায় থেকে আমরা কয়েকটা কোশ্চেন দিই আপনাদেরকে, আমাদের অতি সংক্ষিপ্ততে আসতে পারে, সংক্ষিপ্ততা এবং রচনামূলকের জন্য। সো প্রথম কোশ্চেন যেটা অতি সংক্ষিপ্তের জন্য শিখে ফেলবেন, সেটা হচ্ছে এরকম যে ফাংশন কাকে বলে? ডেফিনেশনটা, ফাংশন কাকে বলে? ফাংশন কাকে বলে? নাম্বার 2, যদি এরকম থাকে আমাদের যে যদি f of x সমান সমান 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়, তবে দেখাও যে, তবে প্রমাণ করো যে, তবে প্রমাণ করো যে f of tan থিটা বা ফাংশন অফ tan থিটা সমান হচ্ছে sin 2 থিটা। এটা আমাকে প্রুফ করতে বলছে। এরকম কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, বা এরকম একটা কোশ্চেন দিয়ে আপনাকে তার ডোমেন বের করতে বলতে পারে। যে 3 নাম্বার হচ্ছে এরকম যে f of x সমান যদি আমাদের x ডিভাইড বাই 1 মাইনাস x হলে এর ডোমেন কত? সংক্ষিপ্ততে আমাদের এরকম কোশ্চেন থাকতে পারে। তাহলে 3টা আমরা পড়বো সংক্ষিপ্তর জন্য। ওকে, এরপর আসেন রচনামূলকের জন্য। আমরা কয়েকটা কোশ্চেন দেখি রচনামূলকের জন্য। রচনামূলকের জন্য খুব বেশি কোশ্চেন দিব না, মাত্র 2টা বা 3টা কোশ্চেন দিতে পারি। নাম্বার 1 রচনামূলকের জন্য দেখেন, যদি f of x সমান সমান log sin x এবং phi of x সমান যদি log cos x হয়, হলে প্রমাণ করো যে বা দেখাও যে, দেখাও যে e to the power 2 phi of a minus e to the power 2 f of a সমান সমান e to the power phi 2a, e to the power phi 2a, phi 2a। ঠিক আছে, এই যে এটা আমাদেরকে অনেক সময় দেখাইতে বলে। ওকে, 2 f of a
সমান এটা। হ্যাঁ, সেই প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র মিড টার্মের জন্য না, আপনাদের পরীক্ষার জন্য, সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য। ঠিক আছে, সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্যে আমাদের এটা আসে। আরেকটা জিনিস দিচ্ছি দেখেন, 2 নাম্বার রচনামূলক। যদি অঙ্কগুলা খুবই ছোট, f of x সমান যদি e to the power x plus e inverse x হলে দেখাও যে f of x plus y into f of x minus y সমান সমান f of 2x into f of 2y, সরি plus 2y, f of 2y, এটা আমাদেরকে দেখাইতে বলতে পারে। আরেকটা কোশ্চেন এখানে আছে, সেটা হচ্ছে এরকম, উদাহরণের মধ্যে দেখেন 3 নাম্বার, যদি f of x সমান সমান 4x minus 7 2x minus 4 হলে দেখাও যে f of y is equal to x। তো এই তিনটা রচনামূলক কোশ্চেন আমরা শিখবো। এটা যে শুধুমাত্র রচনামূলকের জন্য তাও না, অনেক সময় দেখা যায় এই কোশ্চেন গুলাই সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে। সো সংক্ষিপ্ত তো আসুক বা রচনামূলক আসুক, আমাদের কমন পড়লেই হয়েছে, তাই না? এবং এখান থেকে এই দুইটা কোশ্চেন সেমিস্টার ফাইনালের মধ্যে 100% আসবে। এই দুইটা থেকে যে কোনো একটা কোশ্চেন রচনামূলকের মধ্যে দেখবেন সেমিস্টার ফাইনালের ক্ষেত্রে 100% আসবে। বাট এই মিড টার্মের জন্য এটা ভালো করে শিখবেন, 3 নাম্বারটা। এখন চলুন আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাই। আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাই, চার তো শেষ আমাদের। আচ্ছা, এখান থেকে আর কয়টা সংজ্ঞা শিখেন, ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে, বিপরীত ফাংশন কাকে বলে, এগুলো আপনাদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বললাম। ঠিক আছে, জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বললাম। পঞ্চম অধ্যায় হচ্ছে লিমিট। লিমিট থেকে একটা কোশ্চেন থাকবে পরীক্ষায়। সো দেখেন, পঞ্চম অধ্যায় হচ্ছে কি স্যার, আমাদের লিমিট বা সীমা। সবকিছুরই কি আছে স্যার, লিমিট আছে, সেজন্য ফাংশনেরও কি আছে, একটা লিমিট আছে। ওকে, এই চ্যাপ্টারটা আমাদের সেমিস্টার ফাইনালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর পরীক্ষা আমাদের কিন্তু কোশ্চেন আসেই, 100% আসে। দেখেন, অতি সংক্ষিপ্তের জন্য পড়বেন হচ্ছে স্যার, লিমিট x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 2x x ডিভাইড বাই 2x প্লাস 1 এর মান কত, এর মান নির্ণয় করো, নির্ণয় করো। তারপরে স্যার একটা সূত্র লিখে ফেলবেন সরাসরি, যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a হলে বা এর মান কত। ঠিক আছে, এটা সরাসরি একটা সূত্র আর কি বলা যায়। হ্যাঁ, তারপর এখানে আরো শর্ট কোশ্চেন কিছু থাকতে পারে, যেমন একটা কোশ্চেন লিখে দিই, এটা একদম সোজা, যে লিমিট থিটা টেন্ডস টু 0 হলে সাইন থিটা বাই থিটা সমান কত। এটা আপনারা সকলে জানেন যে সাইন থিটা বাই থিটা সমান হচ্ছে 1, সেটা আমি লিখে দিলাম। এই ধরনের অতি সংক্ষিপ্ত কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকতে পারে। এটা সরাসরি সূত্রেরও, এটাও সূত্র, এটাও সূত্র। তো এই তিনটা শিখবো আমরা অতি সংক্ষিপ্তের জন্য। আর রচনামূলক কিংবা সংক্ষিপ্তের জন্য আর কি কি অঙ্ক এখান থেকে আমরা করতে পারি, চলেন স্যার একটু দেখি। দেখেন, আমি খুব বেশি একটা অঙ্ক দিব না, মাত্র 2 থেকে 3টা কোশ্চেন দিতে পারি। 1 নম্বর রচনামূলক দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান নির্ণয় করো, লিমিট x টেন্ডস টু 0 a মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার এর মান নির্ণয় করো। একটা কোশ্চেন দিলাম। আরেকটা কোশ্চেন কি দিব স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে রচনামূলকের জন্য, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x বাই x স্কয়ার এর মান নির্ণয় করো। এই 5টা কোশ্চেন জাস্ট, এই 5টা কোশ্চেন জাস্ট আমরা পড়বো কিসের জন্য, আমাদের মিড টার্ম পরীক্ষার জন্য। ঠিক আছে স্যার, এই 5টা কোশ্চেন, অল্প কয়েকটা কোশ্চেন পড়লে কমন পাওয়া যায়। এই কোশ্চেনটা পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, 99% সম্ভাবনা আছে এটা আপনাদের মিড টার্মের মধ্যে
আসার মতো, যাদের পঞ্চম অধ্যায় মিড টার্মের সিলেবাসে আছে তাদেরকে এই অঙ্কটা দিতে পারে। আর স্যার এটার মান আপনি কেমনে বের করবেন? জাস্ট এখানে কি করে দেন, ইনফিনিটি বসায় দেন। শুরুতে যদি ইনফিনিটি এখানে বসায় দেন, এটা কোনো মান আসবে না স্যার। সেই জন্য এটাকে একটু নিচ থেকে একটা এক্স কমন নিয়ে এক্সটাকে আলাদা করে নিচ থেকে তারপরে আমাদের কি বসাইতে হবে স্যার, ইনফিনিটি বসাইতে হবে। ঠিক আছে, ইনফিনিটি বসাইতে হবে। এটা আপনাদের একদম উদাহরণের প্রথম উদাহরণটা দিছি, যদি একটু সলভ করে দিই। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, দেখেন উপরে এক্স আছে, এই নিচে থেকে আমার কি করতে হবে স্যার, এক্সটাকে সরাই দিতে হবে। সো আমি যদি এখানে থেকে এই অংশটা থেকে 2x+1 এটা থেকে এক্স কমন নিতে চাই, তাহলে এই যে স্যার আমি একটা এক্স কমন নিলাম। সো এখান থেকে যদি এক্স চলে যায় থাকবে কত, 2। এখন এই 1 এই জায়গায় কি কোনো এক্স ছিল না স্যার, তারপর আপনি এখান থেকে এক্স কমন নিছেন, যখন এরকম হয় তখন ওই এক্স দ্বারা এটাকে আবার ভাগ করে দিতে হয়। এই যে স্যার যেটা কমন নেবেন এটা দ্বারা ভাগ করে দিবেন, তাহলে কি হবে, আপনি যদি এখন এক্স দ্বারা গুণ করে দেন, দেখেন এখানে গুণ করলে কি হয়, 2x প্লাস এক্স ইন্টু 1/x। এই দেখেন আমি এক্স দ্বারা কিন্তু এখন গুণ করে দিছি, তাহলে কি হবে 2x, এটা কাটা দিলে এখানে 1 থাকে, মানে আগের লাইনটাই পেয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে যখন কমন নেবেন, যখন ওটা এখানে থাকবে না, তখন কিন্তু এটা দ্বারা ভাগ করে দিবেন, এটা মাথায় রেখে। এখন এই উপরের এক্স আর নিচের এক্স আপনি কেটে দেন, এই যে কেটে দিলাম, তাহলে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে কত, 1/2 প্লাস 1/ইনফিনিটি। সো এখন আপনি লিমিটটা ইনফিনিটি বসাইতে পারেন, লিমিট এখন আপনি কি করতে পারেন স্যার, বসাইতে পারেন। ঠিক আছে, তাহলে 1/2 প্লাস 1 এই যে এখানে x আছে, সো x এর মান আপনি ইনফিনিটি বসায় দেন, তাহলে 1/ইনফিনিটি। সো 1/ইনফিনিটি মানে কত, 0। 1 কে যদি কোনো একটা অসীম সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটা 0 আসবে। ঠিক আছে, তাহলে 2 + 0 সমান হচ্ছে হাফ। এটি হচ্ছে স্যার আপনার আনসার। সো এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকতে পারে, আর এগুলো তো একদম সহজ। এখানে যেটার যেমন a মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এটার বিপরীত চিহ্ন দ্বারা, মানে একটা প্লাসের দ্বারা উপর এবং নিচে গুণ করবেন, তারপর উপরে সূত্র বলে যাবে, নিচে থেকে দেখবেন এক্সটা ভ্যানিশ হয়ে গেছে, তারপর আপনি এক্স এর মানটা 0 বসাই দেন, আনসারটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল বিষয় আর কি, এই ছিল টোটাল আলোচনা আমাদের, এই ছিল টোটাল আমাদের আলোচনা। আর এটা হচ্ছে চতুর্থ অধ্যায় চ্যাপ্টার 4 থেকে আমরা এই অঙ্কগুলো আপনাদেরকে দিয়েছিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।